আজ আমি আপনাদের এমন একটি ভয়ঙ্কর এবং রহস্যময় গল্প শোনাতে যাচ্ছি, যা শুধু ভূতের গল্প নয়, বরং এক অতৃপ্ত আত্মার করুণ ইতিহাস। অনেক বছর আগে একটি ছোট গ্রামে ঘটেছিল এমন এক ঘটনা, যার সত্য আজও অনেকের কাছে অজানা। গ্রামের মানুষ রাত নামলেই ভয়ে ঘরের দরজা বন্ধ করে দিত, কারণ তারা বিশ্বাস করত পুকুরের ধারে ঘুরে বেড়ায় এক অতৃপ্ত আত্মা। কেউ বলতো সে সাদা শাড়ি পরা এক মেয়ে, আবার কেউ শুনেছে তার কান্নার শব্দ। কিন্তু এক রাতে আমি নিজেই সেই রহস্য জানার জন্য সেখানে গিয়েছিলাম, আর যা দেখেছিলাম তা আজও আমার শরীর শিউরে তোলে। রাত তখন প্রায় 12টা, চারপাশে গভীর নীরবতা, শুধু দূরে কোথাও ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। আকাশে মেঘ জমে আছে, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি অন্ধকার আকাশকে আলোকিত করে দিচ্ছে। আমি তখন এক দূর গ্রামের পথে হাঁটছি। গ্রামটার নাম ছিল শালবনপুর। এই গ্রামটা নিয়ে আশেপাশের মানুষজনের মধ্যে একটা অদ্ভুত ভয় কাজ করে। সবাই বলে এই গ্রামে নাকি একটা অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়। অনেকেই নাকি রাতে তাকে দেখেছে। কেউ বলে সাদা শাড়ি পরা একটা মেয়ে, কেউ বলে শুধু একটা ছায়া, আর কেউ বলে রাতের অন্ধকারে একটা কান্নার শব্দ শোনা যায়। এই রহস্য জানার জন্যই আমি সেই গ্রামে গিয়েছিলাম। গ্রামে ঢুকতেই প্রথম যে লোকটার সাথে দেখা হলো তার নাম ছিল হরিদাস কাকা। তিনি আমাকে দেখে অবাক হয়ে বললেন, বাবা, তুমি এই গ্রামে নতুন মনে হচ্ছে। আমি বললাম, হ্যাঁ কাকা, আমি শহর থেকে এসেছি। শুনেছি এই গ্রামে নাকি এক অতৃপ্ত আত্মার গল্প আছে। আমার কথা শুনে তার মুখটা হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল। তিনি নিচু গলায় বললেন, এই বিষয়টা নিয়ে এখানে কেউ কথা বলতে চায় না, বিশেষ করে রাতে তো নয়ই। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন কাকা? তিনি একটু চুপ করে থেকে বললেন, কারণ যে মেয়েটার কথা সবাই বলে, সে এখনো এই গ্রাম ছাড়েনি। তার কথা শুনে আমার শরীর কেমন ঠান্ডা হয়ে গেল। গ্রামের মানুষদের কাছ থেকে ধীরে ধীরে আমি সেই মেয়েটির গল্প জানতে পারলাম। মেয়েটির নাম ছিল মেঘলা। সে ছিল গ্রামের সবচেয়ে সুন্দর মেয়ে, খুব শান্ত স্বভাবের, সবার সাথে ভালো ব্যবহার করত। কিন্তু তার জীবনে একটা বড় দুঃখ ছিল। সে ভালোবাসত এক ছেলেকে। ছেলেটির নাম ছিল অরিন্দম। দুজনের মধ্যে গভীর ভালোবাসা ছিল। তারা বিয়েও করতে চেয়েছিল, কিন্তু গ্রামের কিছু লোক এই সম্পর্ক মেনে নিতে পারেনি, কারণ অরিন্দম ছিল অন্য জাতের। গ্রামের বড়লোক আর প্রভাবশালী লোকেরা এই বিয়ের বিরোধিতা করে। একদিন রাতের অন্ধকারে অরিন্দমকে গ্রামের বাইরে ডেকে নিয়ে যাওয়া হয়। তারপর আর কেউ তাকে জীবিত দেখেনি। পরের দিন সকালে নদীর ধারে তার মৃতদেহ পাওয়া যায়। গ্রামের লোকেরা এটাকে দুর্ঘটনা বলে চালিয়ে দেয়, কিন্তু সবাই জানত এটা একটা খুন। এই খবর শুনে মেঘলা সম্পূর্ণ ভেঙে পড়ে। সে কয়েকদিন কারো সাথে কথা বলেনি। তারপর এক রাতে সে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। 3 দিন পরে গ্রামের পুরনো পুকুরে মেঘলার মৃতদেহ পাওয়া যায়। তার চোখ দুটো খোলা ছিল, মনে হচ্ছিল যেন সে কারো দিকে তাকিয়ে আছে। সেদিন থেকেই গ্রামের মানুষ অদ্ভুত কিছু ঘটনা লক্ষ্য করতে শুরু করে। রাতে পুকুরের ধারে কারো কান্নার শব্দ শোনা যায়। কখনো কখনো কেউ একজনকে দেখা যায় সাদা শাড়ি পরে দাঁড়িয়ে থাকতে, কিন্তু কাছে গেলে কেউ থাকে না। এই সব গল্প শুনে আমার কৌতূহল আরও বেড়ে গেল। আমি ঠিক করলাম আজ রাতেই সেই পুকুরের কাছে যাব। সবাই আমাকে নিষেধ করেছিল। হরিদাস কাকা বলেছিলেন, রাতে সেখানে যেও না বাবা, অনেকেই গেছে, কেউ ভালো অভিজ্ঞতা নিয়ে ফেরেনি। কিন্তু আমি থামিনি, কারণ আমি জানতে চেয়েছিলাম এই অতৃপ্ত আত্মার রহস্য সত্যি কিনা। রাত তখন প্রায় 1টা। আমি একা হাঁটতে হাঁটতে পুকুরের কাছে পৌঁছালাম। চারপাশে বিশাল গাছ, চাঁদের আলো গাছের ফাঁক দিয়ে পুকুরের জলে পড়ছে। সবকিছু খুব অদ্ভুত লাগছিল। হঠাৎ আমি একটা শব্দ শুনলাম, কারো কান্নার শব্দ, একটা মেয়ের কান্না। আমার বুকের ভিতর ধড়ফড় শুরু হয়ে গেল। আমি ধীরে ধীরে পুকুরের দিকে এগিয়ে গেলাম, আর তখনই আমি তাকে দেখলাম। পুকুরের ধারে দাঁড়িয়ে আছে একটা মেয়ে, সাদা শাড়ি পরা, তার চুলগুলো এলোমেলো। সে পুকুরের জলের দিকে তাকিয়ে কাঁদছে। আমার গলা শুকিয়ে গেল। আমি ধীরে ধীরে বললাম, কে কে তুমি? মেয়েটা ধীরে ধীরে আমার দিকে ঘুরে তাকালো। তার চোখ দুটো অদ্ভুত, মনে হচ্ছিল যেন অনেক কষ্ট লুকিয়ে আছে। সে খুব ধীরে বলল, তুমি কি আমার গল্প শুনতে এসেছো? আমি কাঁপা গলায় বললাম, তুমি মেঘলা? সে হালকা মাথা নাড়ল, তারপর বলল, আমি এখনো শান্তি পাইনি। আমার ভালোবাসাকে হত্যা করা হয়েছে, আর আমার মৃত্যুর সত্য কেউ জানে না। তার চোখ থেকে জল পড়ছিল, কিন্তু সেই জল মাটিতে পড়ছিল না। মেঘলা আমাকে সেই রাতের সত্য বলল। সে বলল, অরিন্দমকে গ্রামের 3জন প্রভাবশালী মানুষ মেরে ফেলেছিল, কারণ তারা এই সম্পর্ক মেনে নিতে পারেনি। আর যখন মেঘলা সত্যটা জেনে যায়,
তখন তারা তাকে পুকুরে ডুবিয়ে হত্যা করে, তারপর এটাকে আত্মহত্যা বলে ছড়িয়ে দেয়। এই কথা শুনে আমার শরীর কেঁপে উঠল। মেঘলা বলল, যতদিন এই সত্য সবাই জানবে না, আমি শান্তি পাব না। আর যারা আমাদের হত্যা করেছে, তারা কেউ শান্তিতে বাঁচবে না। তার কথা শেষ হতেই হঠাৎ জোরে বাতাস বইতে শুরু করল। গাছের ডালপালা দুলতে লাগলো, পুকুরের জল কাঁপতে লাগলো। তারপর হঠাৎ করে মেঘলা অদৃশ্য হয়ে গেল। পরের দিন সকালে গ্রামে একটা বড় খবর ছড়িয়ে পড়ল। গ্রামের সেই 3জন প্রভাবশালী লোকের মধ্যে একজন হঠাৎ মারা গেছে। লোকেরা বলছিল, সে নাকি রাতে ঘুমের মধ্যে চিৎকার করছিল। সে বারবার বলছিল, মেঘলা, আমাকে ক্ষমা করো। তারপর সে মারা যায়। সেদিনের পর থেকে আমি আর সেই গ্রামে থাকিনি। কিন্তু আজও মাঝে মাঝে রাতে সেই পুকুরের কথা মনে পড়ে। মেঘলার সেই দুঃখভরা চোখ, তার কান্না, তার অভিশাপ। গ্রামের মানুষ এখনো বলে, মাঝে মাঝে রাতের অন্ধকারে পুকুরের ধারে একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সে যেন কারো অপেক্ষা করছে, হয়তো ন্যায়বিচারের অপেক্ষা। সেই রাতের ঘটনার পরে আমি গ্রাম ছেড়ে শহরে ফিরে এসেছিলাম। কিন্তু মেঘলার সেই মুখটা আমি ভুলতে পারছিলাম না। তার চোখে যে কষ্ট দেখেছিলাম, সেটা যেন আমার মনে গেঁথে গিয়েছিল। প্রতিদিন রাতে ঘুমাতে গেলেই মনে হতো কেউ যেন আমাকে দেখছে। কখনো কখনো মনে হতো আমার ঘরের জানালার পাশে কেউ দাঁড়িয়ে আছে। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করতাম, সবই হয়তো আমার কল্পনা। কিন্তু এক রাতে এমন একটা ঘটনা ঘটল যা আমার জীবনের সব বিশ্বাস বদলে দিল। সেদিন গভীর রাতে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। আমি আবার সেই গ্রামে দাঁড়িয়ে আছি। চারপাশে ঘন কুয়াশা, পুকুরের জল সম্পূর্ণ স্থির। হঠাৎ পুকুরের জলে ঢেউ উঠতে লাগলো। ধীরে ধীরে জলের ভেতর থেকে একটা হাত বেরিয়ে এলো, তারপর আরেকটা, আর তারপর মেঘলা ধীরে ধীরে জলের ভেতর থেকে উঠে দাঁড়ালো। তার চুল ভিজে গেছে, চোখ দুটো আগের চেয়ে আরো ভয়ঙ্কর। সে আমার দিকে তাকিয়ে বলল, তুমি সত্য জানো, কিন্তু সবাই জানে না। আমি কাঁপা গলায় বললাম, আমি কি করতে পারি? সে ধীরে ধীরে বলল, সত্যটা প্রকাশ করো। তারপর হঠাৎ করে সে আমার দিকে হাত বাড়িয়ে দিল। তার ঠান্ডা হাত আমার হাত ছুঁয়ে গেল, আর আমি চিৎকার করে ঘুম থেকে উঠে পড়লাম। পরের দিন সকালে আমি একটা খবর শুনলাম, শালবনপুর গ্রামে আবার একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। গ্রামের সেই 3জন লোকের মধ্যে দ্বিতীয় জন মারা গেছে। লোকেরা বলছিল, সে নাকি রাতে পুকুরের ধারে কাউকে দেখেছিল। তারপর সে ভয়ে দৌড়ে বাড়ি আসে। কিন্তু পরের দিন সকালে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার মুখে একটা ভয়ঙ্কর আতঙ্কের ছাপ ছিল। গ্রামের মানুষ তখন বলতে শুরু করলো, মেঘলা ফিরে এসেছে। এই সব শুনে আমার মনে হলো আমাকে আবার সেই গ্রামে যেতে হবে। কারণ মেঘলা আমাকে কিছু বলতে চাইছে। হয়তো তার আত্মা এখনো মুক্তি পায়নি। আমি আবার শালবনপুরে গেলাম। গ্রামে